উষান, আপনি এভাবে নিজের রুম ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। উষান তখন সোফায় পিঠ এলিয়ে বসেছিল, থমথমে মুখশ্রী। পরনের শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কোষণে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে কুষাণ কঠিন গলেই বলল, বিয়েটা আমি করছি না, বুঝেছিস মীরা? রুম থেকে যায় এবার, ঘুমাবো আমি। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভুরু কুঁচকে নিল। অন্তঃকরণ নড়েচড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে দপাদপ পা ফেলে মীরা এগোলো ওশানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠের রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না। এখন আবার আবার আপনি আরেক মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যে আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হই হই করে আপনার কথা সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন আপনি? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? উষান তার ওষ্ঠাধর কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণে থমথমে গলেই বলে উঠল, আমার বিয়ে আমার মর্জি, তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। নাও গেট আউট। মীরা হঠাৎ কেঁপে উঠল শেষাক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা ওশানের ধমক শোনার কোনো মানেই হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে ওশানকে রুম থেকে বের করত, কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। ওশানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারল এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজাটার নিকট পৌঁছাতেই পিছন হতে ওশান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? মীরা নিজের হাতের দিকে তাকালো। হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ। বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারোর দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। ওশানের নজরে আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড় কাত করে ওশানের পানি তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা থেকে। তারপর দেখা মিল এক চমকপ্রদ ঘটনার। ওশান গাছের টবটা ওশান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করলো বারান্দায় পেরিয়ে বাইরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আটকে উঠল, প্রায় দৌড়ে ওশানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো? ওশান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভুতুরে বাড়ির পাশে মানুষ তো দূর, কোনো জীবজন্তু অবধি আসে না, আসবেও না। কিন্তু গাছটা কেন ফেললেন? ওশান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে, দাদু বলেনি এটা তোকে? ফুল গাছ তাও কোন সাহসে এখানে রাখা? মেয়ের ঠোঁট কিঞ্চিত পাকায়, শেষে সন্ধিয়ান গলেই বলে, ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাইরে ফেললেন, এতে প্রবলেম হবে না? কাঁথা, অন্ধ তুই? আমি টবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শও করিনি, দেখিসনি? মীরা নিরুত্তর রইল। উষানের সাথে কথা বলার মানে সে অপমানিত হওয়া। উল্টো পিঠ হয়ে এক দণ্ড না থেমে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। ওশানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে ওশান এবং রোজারাজ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন ওশানের পরিবার ওশানকে খোঁজায় ব্যস্ত ছিল, তখন তাকে বলা হয়েছিল এ বাড়িটায় একবার খুঁজে আসতে, তাই আসা। রেস্টুরেন্টে আসার পর মীরার দৃশ্যমান হলো সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। ওশানের পরিবার, মীরার বাবা মাহাদি, মায়ান ছায়া আর কেউ উপস্থিত নেই। কিছুক্ষণ আগে রোষ্ঠ চিত্রে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাতত অবস্থা দর্শন করার পর তার আসার পূর্বেই সেই কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট। সে আগের বারের মতোই কোনো পক্ষের নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সব থেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কোনো পক্ষ কোনো টু শব্দ না করে বিদায় নেয়। আগেরবার যখন ওশান এঙ্গেজমেন্ট ভেঙে দিল, তখনও কোনো পক্ষ কোনো বাক্য উপস্থাপন না করেই চলে গিয়েছিল। আর এবারও
মাইনের থেকে ঘটমান ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই উষানের মা উষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, উষান কি ঘুমিয়ে পড়েছে মীরা? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্ত শ্বাস ফেল উষা। চোখে মুখে তার লেপটে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার উপর দিয়ে যে কেন এসব যায়, আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। উষার কথা কর্ণগহ্বরে প্রবেশ করতে মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সব কিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া ভাঙ্গা কনেপক্ষের নির্বাক ভূমিকা। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত 8টা হবে। ভীতি নিয়ে পা টিপে টিপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োই নিজের ফোন ফেলে গিয়েছিল, সাথে ব্যাগও। দুটো জিনিসই আবশ্যক এখন। তাই ভয় ভীতি নিয়েই ওশানের রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। ওশানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলো তাদের সাক্ষাৎ হতো ক্ষণিকের। তাই ওশান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে মাইনকে আনতে চেয়েছিল সাথে। ফাজিলটা আসেনি। ওশানের পরিবারের সাথে পরিচয়ের উৎস ওশানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহদির বাবা মারা গেলেন। মাহাদি বাবার দায়িত্ব নেন। তারপরেই পরিচয় ঘটে ওশানের পরিবারের সাথে মীরার। কিশোরী বয়স থেকেই ওশানকে তার বড্ড বিরক্ত লাগতো, কারণ ওশান তাকে দেখলেই ধমকাতো। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়ে যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। ওশান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে কুপকাত। তার লম্বা শরীরটা কোনো রকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পিছনে ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্পষ্ট স্বরে আহ শব্দ করে ওঠে। হিতহাইত জ্ঞান ফেলে চেঁচিয়ে ওঠে, কোন বদমাই সেখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রোশনিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। ওশান তো বেঘুরে ঘুমাচ্ছিল। এত অল্প সময়ে জাগ্রত হলো কি করে? ওশান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে রেগে বলে ওঠে, আমার ঘুম ভাঙিয়ে আমায় ডিস্টার্ব করে আবার আমাকেই বদমাইশ বলছিস মীরা? সাহস তো তোর কম না? মীরা ঘাবড়ে উঠে বলল জলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিসেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙালাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। ও, শব্দহীন পায়ে, তাই না? স্টুপিড। নূপুর কি পায়ে তোর আত্মা পড়ে ঘুরঘুর করছে আমার সামনে? হ্যাঁ, মীরা চোখ মুখ কুঁচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েকটা বাক্য শোনালো। এতটা কেয়ারলেস সে কী করে হলো? ইস, আর একটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান যে মীরা নেই। সে আমতা আমতা করে বলল, সরি ওশান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না। যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় ওশান। মীরার দিকে তাকায়। ওশান মাটিতে হাত উগড়ে বসে মীরার পা থেকে নুপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আটকে উঠল মীরা, কাতর কণ্ঠে বলল, ওশান আরে হামানো হবে না, প্রমিস। প্লিজ নুপুরগুলো ফেরত দিন। মায়ের দেওয়া শেষ স্মৃতি এগুলো। মীরা কাতর সুর ওশানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নুপুরজোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেল সে। শেষে মীরার মুখ্যশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হ রুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারবো। টলমলে তস্ত্রপায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে ওশানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করলো লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়দ্দশ পূর্বে। চারিদিকে ঘোর নিস্তব্ধতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবে মাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিয়ৎক্ষণ বাদে পা দুটোই কারোর শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখিজোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনে ফ্ল্যাশলাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে।
অতঃপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেওয়া নুপু দুটো তার পায়ে জল করছে। মীরা চট জলদি পা থেকে নুপু দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো প্রশান্তি মিলেছে এবার, কিন্তু নুপুর জোড়া দিয়ে গেল কি? মীরা থম মেরে বসে চেষ্টা করলো কে সেই ব্যক্তি তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উষানকে নির্দেশ করছে, কারণ যখন উষান তার পায়ে নুপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভব হলো নুপুর পরানোর সময়। নুপুর জোড়া মুঠ করে নিয়ে মীরা কম্বল মুড়িতে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উষান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়েন ঘুমিয়েছিল তার পাশে, মাঝরাতে নিশ্চয়ই আবার মাহাদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখেই, তাই তো উষান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হলো। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিছুক্ষণ বাদে অনুভূত হলো তার মুখশ্রীর ওপর আশ্রে পড়ছে উত্তপ্ত শ্বাস। উষান কি সন্নিকটে? চেহারা থেকে কম্বল সরি যে মীরা চেঁচাবে, তৎক্ষণাৎ উষান তার মুখ চেপে ধরে হিসিয়ে বলে, স্টপ মীরা, চেঁচাবি না একদম, খারাপ কিছু করবো না, ট্রাস্ট মি। মীরার উষানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজ মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয়, তেমনই মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয়, উষানকে এখন গলা চেপে ধরতে হবে। কথা বলার না হয় পথ নেই, হাত দুটো তো খোলা নাকি। নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যত হতেই তৎক্ষণাৎ মধ্য রজনীর অন্তিম লগ্ন পেরিয়েছে খানিক আগে। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়দ্দশ পূর্বে। কুয়াশা আচ্ছন্ন প্রভাত, মাঘ মাসের শেষ অংশ চলছে, অথচ শীতের প্রকোপ কমার নামই নেই, বরঞ্চ শীত যেন হুড় করে বেড়েই চলেছে। শৈত্যপ্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে, যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গিয়েছে। শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন মীরার ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল উষানের আখিজোড়ার মাঝে। অদ্ভুতভাবে উষানের আখিজোড়ার সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে, টলমলে চক্ষু জোড়া। মীরা উষানের আখি দুটো দর্শন করা মাত্রই ঠাউর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবেই রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। উষানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ মীরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছে। শেষে নিজেকে ধাতস্থ করে উষানের বক্ষ স্থলের মাঝ বরাবর হাতটিকে সজোরে ধাক্কা দেয়। অগমসাৎ কয়েক কদম পিছিয়ে যায় উষান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে পড়ল। আমার একা পেয়ে আপনি সুযোগ নিতে চাইছেন তাই না উষান? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কোন সাহসে আপনি? কাপুরুষ একটা। তেজি সেই মানব আজ নতজানু হলো। নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হলো সে? উষান কাতর কণ্ঠে বলল, আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি। উষান কথা শেষে এক বিন্দু থামল না, হন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে। পাঁচতলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসল। শুষ্ক অধর জিহ্বা দ্বারা সিক্ত করে কাপা হাতের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করলো। একটা ছবিতে ক্লিক করা মাত্রই ভেসে উঠল এক কিশোরীর হাস্য উজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে, রুক্ষ চুলগুলো উঠছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই উষান, তার দৃষ্টিপাত সেই কিশোরীর উপর স্থাপিত। এতটুকুই রয়েছে ছবিটিতে। কিশোরীর ছবিটি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে উষান বিড়বিড় করে বলল, মানুষ তো একই, চেহারা মুখের গড়ন সবই এক, তাহলে চোখের পাশের তিল আর ভোকাল কর্ডের মাঝখানে জন্মদাগটা কিভাবে গায়েব হতে পারে? মীরা আধা ঘন্টা যাবৎ উষানের দাদুর বাসায় বসে আছে। উষানের দাদু ফারদিন রেজওয়ান তাকে হুট করে ডেকে পাঠিয়েছেন, কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্ব নেই যেন রেজওয়ান ভিলাই। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল।
এদিকে সাজবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরই ওশানের আগমন ঘটবে। ওশান আসলেই মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকালের ঘটনার পর ওশান নামক ব্যক্তিটার উপর তিক্ত রাগ ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করলো যে 5 মিনিট অপেক্ষা করবে, তারপরে নিজ গন্তব্যে ফিরবে। ক্ষান্ত হয়ে বসেই যেই আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। উশান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলেছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে পড়ল, বারংবার নিভৃতে আল্লাহর নিকট চাইল যেন এই ওশানটা মাথা না তুলে, তাকে দেখে না ফেলে। ওশান সিঁড়িতে পা দিবে তার পূর্বে সে জলক কণ্ঠে হাঁক ছেড়ে বলল, আম্মু আমার রুমে এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। ওশান চোখের পলকেই উপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল, দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে, হাতে তার গ্লাস। আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উষা বলল, মা, আমার একটা উপকার করো তো। উষানকে এই গরম পানির গ্লাসটা একটু উপরে দিয়ে আসো না মা। আমি গেলে ঠান্ডা পানি আনিনি কেন তার জন্য রাগ করবে। তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। এই শীতকালে ছেলেটা শুধু ঠান্ডা পানি খেতে চায়, অসুস্থ হয়ে পড়ে থাকে তবু শুধরায় না। তুমি একটু যাও না মীরা, তোমার সাথে আর রাগারাগি করতে পারবে না। নিকট কেউ ছাড়াও কারো উপর রাগ ঝাড়ে না। মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করলো মাটিতে, মনে মনে বলল, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তুকারি শহর ধমক রাগ নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝেড়ে শেষ করে ফেলেছে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল, এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন আমি পানি দিয়ে আসছি। ট্রে সহ নাও, গরম আছে গ্লাস। উষানকে একটু পর খেতে বলো। মীরা ধপধপ সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে। উষানের রুমের সামনে এসে সে লম্বা দম নেই, উকি দিতেই দর্শন হয় উষান শর্টলেস। মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। উষানের কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিছুক্ষণ বাদে ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। উষান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরা আস্তে পায়ে ঢুকলো রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচ কিংবা অন্য আশঙ্কায়? পরের টেবিলে ট্রে রেখে মীরা উল্টোপথ হাতা ধরতেই কর্ণকুহরে তার প্রতিফলিত হয় উষানের কণ্ঠ। সে চেঁচিয়ে বলল, আম্মু আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়েল বেডে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরা চলন্ত পাজোড়া থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে, বাসে আর কেউ নেই। উষানের আবেদন নিশ্চয়ই আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না দিয়ে যায় তাহলে উষান জ্বরে পড়বে। উষানের জ্বরে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন উষান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছি তবু তাকে কেউ তোয়ালেটা দেয়নি, তখন তো অবশ্যই উষা মীরাকে খপ করে ধরবে, তোয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। উষা আবার ছেলেকে নিয়ে মাত্র অতিরিক্ত দরদ পেশ করেন। নীলচে রঙের বেডশিটের ওপর থাকা তোয়ালেটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতেই দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যামবর্ণের হাতটি দেখে উষান চট করে বুঝে ফেল এটা মীরার হাত। দূরদেশে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছে পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হলো। মীরা তখন সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে নামছিল। উষান দৌড় লাগায় সেদিকে, কণ্ঠে জোরালো ভাবেনি বলল, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকলের ঘটনার পর উষানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বাড়ি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। উষান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো, তপ্ত শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি সিংহ? মীরা চিপিয়ে বলল, সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকে নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। উষান ভাবল মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এঁটে সেটে নিয়েছে তা সে ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেল সে। মীরাটা সেই আগের মতোই রয়ে গেল, সর্বদা শুধু তাকে ভুল বোঝা। উষান বিনয়ী সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা, মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা, তোর কাছে সম্মানীয় উষান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভয়ে ভয়ে তাকালো, নিজের প্রশংসা নিজেই করছে। এ কেমন লোক, আজব তো। মীরা কিছুটা চমকে গিয়েছ।
উষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল। দাম্ভিকতা নিয়ে চলা উষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তার। পরিশেষে নিজেকে ধাতস্থ করেই বলল। মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। উষান বিড়বিড়িয়ে কিছু বলল, তা কর্ণপাত হলো না মীরার। বাসে ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্থির পা জোড়া সামনের দিকে আগাতে নিলেই উষান ভারী কণ্ঠে বলল। তোর হাতে এগুলো কি, মীরা? মীরা নিজের হাতের দিকে তাকালো। কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলায় বলল। কাদা লেগেছে? কোথা থেকে লাগলো বুঝলাম না। উষান এগুলো পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকে। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমালটা দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদারগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলেও বাহিরে সে অনুভূতি শূন্য। উষান মীরার হাত ছেড়ে দিয়ে বলল। বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসবো? মীরা ঘর থেকে বেরিয়ে প্রতি উত্তরে বলল। লাগবে না, বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতেই তার অনুভূত হলো কেউ আসছে তার পিছনে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই ফের দৃশ্যমান হয় উষানকে। ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল। আপনি আমার পিছু পিছু আসছেন কেন? উষান ঠোঁট বাঁকিয়ে বলল। তোর পিছে আসতে যাব কেন? আমি ফার্মেসির দোকানে যাচ্ছি। সব সময় 2 লাইন বেশি ভাবিস। মীরা হাঁটা ধরল। অপমানিত বোধ হয়। উষান বড্ড বেয়াদব ধরনের। সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে। কি বলবে? একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। বাকি সবার কাছে উষান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে সেই গেট দিয়ে ঢুকে সিঁড়িতে ওঠার ভাং করে লুকিয়ে থাকে পাশে মীরা। অতঃপর কিছুক্ষণ বাদে গেটের কাছে আসতে সে দর্শন করলো উষান ফিরে যাচ্ছে। মীরা ভুরু কুচকে বিড়বিড় করে বলল। ফার্মাসির দোকান তো আরো সামনে, এই লোক ফিরে কেন যাচ্ছে? আশ্চর্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা। উষানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক, তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা। কিছুক্ষণের মাঝেই আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা মিলান হাসে, ফের পিছন ফিরে বলে। দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে আসো না। মীরার বাবা মাহদি ইকবাল সবদিন পায়ে প্রবেশ করে। মীরা শান্তির দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে। এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়। মাহদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। আজই চলে যাবে আম্মু? জি বাবা, পরশু থেকে ক্লাস শুরু হচ্ছে। একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। সব গুছিয়ে নিয়েছো? জি বাবা। আচ্ছা, তাহলে তুমি উষানের সাথে যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আমার। উষানেরও ছুটি শেষ, অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল ও। একসাথে যাও তোমরা। মীরা চমকে ওঠে। মাহাদি চট করে জলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতেই এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্র যুগল বড়সড় করে নিয়ে নতজানু হয় মীরা, যার দৃষ্টির সীমানা থেকে সে দূরে থাকতে চায়। কাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে? এ কেমন প্রকৃতির নিয়ম! আশ্চর্য তো! মীরাকে বাখিন দেখে মাহদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল। আম্মু, কোনো সমস্যা? উষানের সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে কি কোনো? এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো? তার জন্য উষান যাচ্ছে, তাই তার সঙ্গে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো, ভরসা আছে ওর উপর আমার। তোমার সংকোচ হচ্ছে কারণ উষানের সাথে তো কখনো ঠিক মতো কথা হয় না তোমার। যে লোক দুবার বিয়ে ভাঙলো তাও অকারণে, তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো? অকারণে কোথায়, কারণবশতই ভেঙে গেছে বিয়ে, তুমি জানো না? মীরা রাগের মাথায় বলল। কি জানি না। উষান যেই মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, এই মেয়ে পূর্ব বিবাহিত ছিল।
ডিভোর্স না করেই উষানের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল, বাবা মা মেনে নেয়নি। পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। ভাগ্যিস মেয়েটা উষানকে সব বলে দিয়েছিল, তারপরেই তো উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল। মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠালো। আর দ্বিতীয়জন, তার ব্যাপারটা তোমায় পরে বলবো আম্মু। জল ঝুলিয়ে হাঁ করে তাকালো মীরা। এত কিছু, এত ঘটনা ঘটে গিয়েছে, অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয়। বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণেই ওশান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে। কিন্তু মীরা কেন জানে না এসব, যদিও জানবেই বা কী করে। চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া সে তো আর কোথাও যায়নি। বিয়েতে গিয়েছে নাম মাত্রই। মাহতি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা। ওশান প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহুদি। মীরা নিশ্চুপ হয়ে রইল। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না ঠিক। নিশুতি রাত, মেদিনীতে বসছে শীতল অনিল। আধারে নিমজ্জিত আশপাশ, দূর দূরান্ত। আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত। কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে। ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করছে, চেয়ে আছে আসমান জুড়ে। ট্রেন চলছে নিজ গতিতে। শাঁসার শব্দ কর্ণপাত হচ্ছে মীরার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজ ঘুম কাতুরে মীরার চোখ তন্দ্রাভাব টানতে পারছে না। উষান নেই তার পাশে। ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল, আর দেখা নেই তার। মীরার তাতে কোনো চিন্তা নেই। যেখানে গিয়েছে যাক, সেই মানব শুধু তার চক্ষুর সম্মুখে না পড়ুক। লোকটাকে একদম সহ্য হয় না মীরার। কেন তা সে নিজেও জানে না। খানিক বাদে মীরার কর্ণকুহরে প্রবেশ করে কয়েক গুরুগম্ভীর কণ্ঠস্বর। শব্দ ফলে গুলো ছিল। এখনো ঘুমাসনি কেন মীরা? রাত তো কম হয়নি, ঘুমিয়ে পড়। মীরা আতকে পাশে তাকায়। ওশান এসে তখনই ধপ করে বসলো তার পাশে। ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে ওশানকে। বক্ষ স্থলে নিজের কোমল হাত রেখে লম্বা লম্বা শ্বাস টানল মীরা। নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে। পাওয়াটাও স্বাভাবিক, অন্যমনস্ক ছিল। উষান তার হাতে থাকা ব্যাগ এগিয়ে দেয় মীরার পানে। ক্লান্তি মাখা কণ্ঠে বলে, মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস, আর যদি এখন ক্ষুধা লাগে খেয়ে নে, আমি ঘুমোচ্ছি, বিরক্ত করিস না। উষান সিটে দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইস, এত কেন ক্লান্ত লাগছে। মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে, যদি কিছু পাওয়া যায় সে আশায়। পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছ। আসার আগে মাহতি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরার রাতে খিদে লাগে, তখন কিছু খেতে না দিলে ওর পেট ব্যথা করে প্রচণ্ড। মাহাতি নিজেই কিনে দিতে চেয়েছিল কিছু, কিন্তু ওশান বারণ করেছে তাকে। এখান থেকে বোঝা বাড়িয়ে অত দূর গেলে খাবার নষ্ট হতে পারে। কিন্তু কে জানতো রাত বলে কোনো খাবার দোকানই খোলা থাকবে না। ওশান তো রেগেমেগে ফিরছিল নিজের সিটে, কিন্তু এতে আরেক বিপত্তি। মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোহাতে হবে না। রজনী গভীর হচ্ছে। মীরা অল্প স্বল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে। পিছনে মাথা এলিয়ে দেই ওশানের ঘুম ভেঙে যায় হঠাৎ। ঠান্ডা লাগছে তার ভীষণ। উঠে বসে কাঁপুনি দেয়। শেষে ঠান্ডা লাগার উৎস খুঁজে মেজাজ চটে যায় তার। মীরার দিকে চিবিয়ে তাকাতে মীরার ঘুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয়ে বক্ষ স্থল স্বগোক্তি করে, মেয়েটা বড্ড কেয়ারলেস, জানালা খুলে ঘুমাচ্ছে, নিজেরও ঠান্ডা লাগবে সাথে আমারও। ওশান উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে ফের এসে মীরার পাশে বসে। দুহাতের তালু ঘষে একটু উষ্ণতা পাওয়ার তাগিদে ঠান্ডা কমছে না। দাঁতের দাঁত লেগে যাচ্ছে। তন্দ্র ঘরে মীরা হঠাৎই হেলে পড়ে ওশানের বাহুতে। ওশান ঘাবড়ে আঁকড়ে ধরে তাকে। বুক দুরু করছে, আর একটু হলেই ঠাস করে পড়তো মাটিতে। মাথা তো ফেটে যেত নিশ্চিত। মীরাকে শর্তপণে নিজের সাথে মিশিয়ে আগলে নেয় ওশান। অস্বস্তি হচ্ছে, আবার সার্থ নার্জ মন গহীন। কি এক অবস্থা। মীরাকে নিজের সাথে আগলে নিয়ে মীরার মাথাটা নিজের বক্ষ স্থলে এলিয়ে দেয় ওশান। তন্দার আচ্ছন্ন মীরা উষ্ণ বক্ষ পেয়ে আরেকটু চেপে বসে। শ্বাস রুখে রইল ওশান।
না, সে যে বড্ড ভুল করে বসলো। সময় পেরোয়, ঘড়ির কাঁটা টিকটিক করে রাতের শেষ প্রহর পাড়ি দিতে যাচ্ছে। মেদিনীতে একটু পরে আসবে প্রভাত, তা বলে দিচ্ছে সময়। ওশান তার বক্ষ স্থলে ঘাপটি মেরে থাকা মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে। সামনে এসে পড়ে থাকা মীরার ছোট ছোট অবদ্ধ চুল নরম হাতে সরিয়ে দিয়ে সে হিসিয়ে বলে, ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তায়রাত ইমরোজ মীরা। স্টেশনে দাঁড়িয়ে ঘুমিয়ে ঢুলছে মীরা। ওশান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে। নিভৃতে সে বলে, সারা রাত আমার ঘুম আরাম করে নিজে শান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমিয়ে ঢুলছে বদমাইশটা। থাপ্পড় লাগানো উচিত। পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় যখন মীরা তার উপর পড়তে নিচ্ছিল, ওশান তৎক্ষণাৎ তার হাত ধরে হ্যাসকা টানে নিজের বক্ষস্থলের সাথে মিশিয়ে নেয়। মীরা ঝট করে উন্মুক্ত করে আখি জোড়া। ওশান ধমকে বলল, সারা রাত ঘুমিয়ে এখন ঘুমে ঢুলছিস? লাগাবো থাপ্পড়। এক্ষুনি তো পড়তি ওই লোকটার উপর। কাচমাচু ভঙ্গিতে দাঁড়ায় মীরা। লজ্জা লাগছে, নিজেকে শক্ত কয়েক বাণী শোনাতে ইচ্ছে করছে। সারাত তো ঠিকই সে আরামে ঘুমিয়েছে, এখন আবার কেন এত ঘুম আসছে? মীরা ক্ষান্ত হয় না, মানুষ পটে উদ্গ্রীব হয়। রাতে তার এত শান্তি ঘুম হলো কি করে? এর আগেও তো সে ট্রেনে চড়েছে, কই এত চমৎকার ঘুম তো আগে হয়নি। তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি। যেভাবে ঘুমিয়েছিল সে সেভাবেই নিজেকে আবিষ্কার করেছে। এখানে দাঁড়িয়ে কোনো ইতিহাস রচনা করতে বসলি মীরা? উষানের কণ্ঠে স্পষ্ট প্রবল রাগ। মীরা ভয়ে তাকায়। এত রেগে যাওয়ার কি আছে? আশ্চর্য। হাঁটা ধরে সামনে সে আবার দাঁড়িয়ে আছে। উষান বুক করেছে বার। উষান রাগে রীতিমতো কাঁপছে। পাশে দুজন ছেলে বিশ্রী দৃষ্টি ফেলে রেখেছিল মীরার উপর। আর এই মেয়েকে দেখো, আশপাশ না দেখে গভীর চিন্তায় মগ্ন সে। মীরাকে সর্বপ্রথম গাড়িতে বসিয়ে উষান পিছন থেকে একে একে তাদের দুজনের ব্যাগপত্র সঠিক স্থানে রাখে। শেষে সকল কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে শান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, তুই একজন মেয়ে মীরা, একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি। একা থাকিস, আশেপাশে চোখ রেখে চলাফেরা করবি। কারো কুদৃষ্টিতে নিজেকে আবিষ্কার করলে চুপ করে থাকবি না। তোর চুপ করে থাকাতে অন্যরা সুযোগ পেয়ে ঝেঁকে বসবে। মীরা চুপচাপ থেকে ওশানের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করলো। শেষে তার একটাই প্রশ্ন, উষানের হঠাৎ এমন রূপ কথার কারণটা কি? মীরা বহির্ভাগে দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে দূরে কয়েক দল ছেলে বিচ্ছিরিপূর্ণ চাহনি তার নজর বিদ্ধ হয়। দৃষ্টি সরিয়ে নেয় মীরা। রাগিকা রিডি করছে, সামনে থাকলে দু চারটা চরসহ সঠিক জায়গায় লাথি মারত। 2 বছর ধরে থাকছে ঢাকায়, সব কিছু সম্পর্কে তার ভালোই জ্ঞান হয়েছে। নিজেকে সুনিপুণভাবে আগলে রাখতে জানে মীরা। উবার নির্দিষ্ট স্থানে এসে থামতেই মীরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে। দিক বেদিক না দেখে ওশানকে ধন্যবাদ অবধি না দিয়ে সে হাঁটা ধরে সামনের দিকে। ওশান টাকা পরিশোধ করে নিজের লাগেজ টেনে অলস ভঙ্গিতে হাঁটছে। ঘুম পাচ্ছে ভীষণ। ওশান মীরা যে বিল্ডিংয়ে থাকছে তারই 5 তলায় নিজের জন্য 4 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। যদিও ওশানের সর্বক্ষণ তার কর্মস্থলেই কাটে, তবু কেন বাসা ভাড়া করতে হলো তা বোধগম্য হয় না মীরার। 2 তলায় নিজের রুমের সামনে আসতেই ঘটল বিপত্তি। রুম তালাবদ্ধ, তার মানে যার সাথে সে থাকে সে ব্যক্তি নেই রুমে। ওশান পিছন হতে তা বুঝতে পারল, উঁচু স্বরে বলল, এই মীরা, তোর রুমমেট মনে হয় নেই? এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি? আমার রুমে আয়। মীরা দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ওশান তো অত খারাপ না। সে জানে এত বছরই পরিচয়, কখনো তার বা কোনো নারীর প্রতি ওশানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে। শেষে মনের সাথে যুদ্ধ পরাজিত হয়ে হাঁটা ধরল ওশানের পেছনে। ওশানের ফ্ল্যাটে প্রবেশ করে সে ধপ করে বসে পড়ল সোফায়। ক্লান্ত মাখা সুরে বলল, সরি, আপনার অনুমতি ছাড়াই বসলাম, ক্লান্ত লাগছে খুব। ওশান নিরুত্তর। ফ্যান ছেড়ে বসল সে মীরার সামনে সোফাটায়। শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে খুলতে শুরু করলো। মীরা ঘাবড়ে ওঠে, উপলব্ধি করে তার হাত পা কাঁপছে। শেষে কি তার ধারণা ভুল প্রমাণিত হলো? মীরার কণ্ঠনালী শক্ত করলো কিছু কঠিন কথা বলার স্বার্থে। মীরা কিছুক্ষণ শান্ত হয়। প্রথমে অযথা নেতিবাচক চিন্তা করার থেকে ইতিবাচক চিন্তা করাই উত্তম। এমনও তো হতে পারে ওশান পোশাক পরিবর্তন করতে চাচ্ছে। মীরা ধাতস্থ হয়, জড়ালো শ্বাস ফেলে বলে,
উষার, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এভাবে একটা মেয়ের সামনে ড্রেস চেঞ্জ করছেন আপনি? মীরার কথা শ্রবণ করার পর উষান দাঁত কিরমির করে তাকায়। মীরা স্বাভাবিক, যেন কিছুই আসে যায় না তার এরূপ চাহনিতে। কিন্তু গহীন এসে একটু নড়বড়ে বটে। উষান ধমকে বলে উঠল, স্টুপিড গার্ল, আমি ড্রেস চেঞ্জ করছি, তোকে কে বললো? জাস্ট গরম লাগছে বলে শার্টের টপ দুটো বোতাম খুললাম, দ্যাটস ইট। সবসময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোর। এখানে আমার বিন্দুমাত্র দোষ নেই, বুঝলেন? অযথা পকপক করবেন না একদম। আপনি শার্টের বোতাম শুরু থেকে যেভাবে খুলছিলেন তাতে স্পষ্ট মনে হয়েছে আপনি পুরো শার্টটাই খুলে ফেলবেন। উষান জবাবহীন, মাথা ধরেছে তার। মীরার সাথে এ লহমায় কথা বলার মানে ঝগড়ার উৎপত্তি। সে আপাতত ঝগড়া করতে ইচ্ছুক নয়। ভাবল সোফায় পা মেলে টান টান হয়ে শুয়ে পড়বে সে। ললাটের উপর এক হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার লাগেজের বাম সাইডে থাকা সাদা ব্যাগে কিছু খাবার আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। মীরা নিজের দিকে দৃষ্টিপাত ফেলে। পোশাকে তার বেশ ধুলোবালি জড়িয়ে আছে। হাত দিয়ে ঝেড়ে ফেলেও কাজ হলো না। তপ্ত শ্বাস ফেলে আদো ঘুমে থাকা উষানের মুখশ্রীর প্রতি তাকিয়ে সে ইতস্তত গলায় পড়ল, আমি শাওয়ার নিব উষান, জামা কাপড়ে ধুলোবালি লেগে আছে। উষান কাত হয়ে উল্টো পিঠ ফিরে প্রত্যুত্তরে বলে, সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে, ওই রুমেই ওয়াশরুম, ওখান থেকে ফ্রেশ হতে পারবি। আচ্ছা। মীরা উঠে দেয়। শরীর চুলকাচ্ছে ইতোমধ্যে। সে ধুলাবালি নোংরা কিছু সহ্য করতে পারে না। মীরা একটু শুচিবাই ধরনের। নিজের ব্যাগ থেকে এক সেট কাঁপুনি ওশানের বলা ওয়াশরুমের দিকে এগোই জলদি মীরা। সবেমাত্র গাঢ় ঘুমিয়ে তলিয়ে যাচ্ছিল ওশান। হঠাৎ চোখ মুখে পানি পড়ে। বিরক্তি নিয়ে নেত্র খুলে উন্মুক্ত করে সে। সামনে তাকাতে দৃশ্যমান হয় মীরাকে। মীরা তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। তারই পানি এসে পড়েছে ওশানের মুখশ্রীর উপর। বাহির থেকে আসা হলদেটে সূর্য রশ্মি বিরাজমান মীরার মুখশ্রীতে। হলদেটে পোশাক পরিহিত শ্যামবতী নারীকে ওশানের এ লহমায় মনে হলো তার সামনে দাঁড়িয়ে এক হলুদ রানী। নেত্রপল্লব ঘন ঘন ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো ওশান। গলা ঝেড়ে শক্ত কণ্ঠে বলে, মীরা, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? দেখছিস আমি ঘুমাচ্ছি, আর তোর এখানে এসেই চুল মুছতে হলো। মীরা বিরক্তি নিয়ে বলে, সবকিছুতে ঝামেলা, বাধা। ফোনে আসা মেসেজের শব্দ কর্ণপাত হতেই মীরা সেদিকটাই দৃষ্টিপাত ফেলে। তার রুমমেট রুহির মেসেজ। রুহি এসে গেছে, তাই তাকে রুমে ফিরে আসতে বলেছে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। ওশানের পানে দৃষ্টি দিয়ে বলে, আমার রুমমেট এসে গিয়েছে, চলে যাচ্ছি আমি। ওশান ভাবলেশীনভাবে উত্তর দেয়। বিদায় হ জলদি। মীরা ঠোঁট বাগায়। ভাব কত, আসবই না আর এই লোকের বাসায়। তার আশেপাশে থাকুক সে তার মতো। তাড়াতাড়ি করে বেরিয়ে আসে দ্রুত ফ্ল্যাট থেকে মীরা। ওশান ঠিক তখনই আঁখি জোড়া উন্মুক্ত করে তাকায় সেদিকে। এবার শান্তিতে ঘুমোতে পারবে ভাবতেই প্রশান্তি মিলছে। অনায়াসে চোখ দুটো বন্ধ করে নিল সে। মাঘ মাসের অদ্ভুত এক বিশেষ বিকেলের প্রহর। মীরা তখন ভার্সিটির ক্লাস শেষ করে রাস্তা ধরে হাঁটছে। শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছে সে প্রচুর। বিকেলের শেষ অংশ, অথচ রোদের তাণ্ডব এখনো কত। হাঁটতে হাঁটতে সে কার্জন হলের সামনেই আসে। তখনই দেখা মিলে ওশানের। অদূরে এক নির্জন স্থানে ওশান দু ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। উষান এখানে কি করে? ঘাবড়ে গিয়ে সামনে আগাতেই ছেলেগুলোকে চিনে ফেল মীরা। ট্রেন স্টেশনে যে ছেলেগুলো তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, এরা হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে দুজন। মীরা দৌড়ে ওশানের নিকট গিয়ে উদ্বেগ নিয়ে বলে, উষান, থামুন, মারছেন কেন এদের এভাবে? ওশান থামে। মীরা ওশানের মুখশ্রীর পানে তাকিয়ে আটকে ওঠে। লালচে রঙে মিশে আছে মুখশ্রী, চোখ দুটোতে যেন হিংস্রতা কেউ এঁকে দিয়েছে। ঘন ঘন শ্বাস নিয়ে দুকদম পিছিয়ে আসে ওশান। ছেলেগুলো কাচুমাচু আহত হওয়া চেয়ারাই করা দৃষ্টি ফেলে বলে, নেক্সট যেন এসব আকাম কুকাম করতে না দেখি, বুঝেছিস? উপস্থিত আহত ছেলে দুটো মাথা নাড়ে। যার অনুরোধে ওশান সায় জানানোর পরপরই একজন উঠে পড়ে, দৌড় লাগায়। লহমায় তারা উধাও। ধুধু শূন্য রাস্তা। মীরা বিস্মিত কণ্ঠে বলল, মারলেন কেন ওদের এইভাবে? কি করেছে? উষান নিজের পোশাকের সাথে লগত ধুলোবালি ছেড়ে ফেলে। আশপাশে তাকিয়ে শেষে তীক্ষ্ণ চোখে তাকায় মীরার মুখশ্রীর প্রতি। থমথমে কণ্ঠে সে বলে, আজ কলেজের কিছু মেয়েকে ডিস্টার্ব করছিল এরা, এদের শায়েস্তা না করলে মানুষ হবে না, তাই মেরেছি। তাই বলে এইখানে কার্জন হলের এই পাশে কেউ এইভাবে আপনাকে মারামারি করতে দেখলে নিশ্চিত জেলে পুরে দিত। টাফার একটা,
এটা কার্জন হলের বেশ দূরে আশেপাশে তাকিয়ে দেখ। তাছাড়া আমার মারপিট করার যুক্তি শুনলে পুলিশরা আমায় সম্মান করতো। তাছাড়া আমি একজন ফ্লাইট লেফটেন্যান্ট। এত সহজ নাকি আমায় অ্যারেস্ট করা? ভাব নিয়ে বলল কিছুটা ওশান। মীরা নিরুত্তর রইল। হাঁটা ধরল সে ইতিমধ্যেই। আস্তে আস্তে হাঁটতেই সে ব্যক্তি এসে মীরার পাশে দাঁড়ালো। তাল মিলিয়ে হাঁটছে সে মীরার সঙ্গে। আর চোখে একবার মীরাকে পরখ করে সামনে দৃষ্টি নিবদ্ধ করে। মীরা হঠাৎ সন্ধিয়ান গলায় বলল, নিজের কর্মস্থল ছেড়ে এখানে কি করছিলেন আপনি? এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু ফাইল নিব, তাই বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এই দৃশ্যের দর্শন মিলল, তাই এখানে থেমেছি। মীরা ছোট্ট করে বলে। আর চোখে এক পলক দেখছে ওশান মীরাকে, তারপর সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত অন্যত্রে ফেলছে। তার চাহনি বারবার কেন এই শ্যামবতীর নারীতে গিয়ে নিবদ্ধ হচ্ছে তা বুঝতে পারল না ওশান। কার্জন হলের থেকে কিছুটা দূরে যেতে মীরার নেত্র সম্মুখে দৃশ্যমান হয় কানের দুলের স্টোন। রুষ্টচিত্রে সেদিকে ছুটে যায় সে। ওশান ফোনে ব্যস্ত ছিল। হুট করে মীরাকে ছুটতে দেখে সে ভয়ে নিজেও ছুটে মীরার পিছনে। মীরা দুলের স্টলের সামনে দাঁড়িয়ে উল্লাসিত মনে দুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ওশান এসে তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল। দৌড়ালি কেন মীরা? কি সমস্যা? মীরা হঠাৎ নিজের শক্তপোক্ত খোলস খুলে বাচ্চাটে ভাব ধরে পড়ল। দেখুন কত সুন্দর না দুলগুলো, এগুলো দেখেই দৌড় দিয়েছি। মীরার গমগম সুর। ওশান হতাশ দৃষ্টিতে তাকায়। মেয়েটা বড় হলো না। মীরা দুলের প্রতি দুর্বল বেশ তা আগে থেকে জানতো ওশান। প্রমাণ পেয়েছি হাতে নাতে। ওশান নিরস কণ্ঠে বলল, নিতে যাচ্ছিস? তাহলে চটপট চুজ করে কিনে ফেল, আমার সাথেই বাসায় চল। মীরা ঠোঁট বাঁকিয়ে বলে, আমায় বাসায় ড্রপ করার কি দরকার? আমি একাই চলাফেরা করতে পারি, একাই বাসায় যাচ্ছি আমি। ওশান রোশানল কণ্ঠে প্রত্যুত্তর করে। আমি জানি একা চলাফেরা করতে পারিস তুই, কিন্তু এখন আশপাশ দেখ, নির্জন হয়ে গিয়েছে অলরেডি চারপাশ। এখান থেকে একা যাওয়ার দরকার নেই। নিরুত্তর রইল মীরা। অন্য সময় হলে সে তর্কে জড়াতো, কিন্তু আশপাশের অবস্থান দেখে তার ভয় লাগছে কিছুটা। সাজবেলা নেমেছে মেদিনীতে। আধার আলোর সংমিশ্রণ চলছে। কিছুক্ষণ বাদেই ঘোর অন্ধকারের রাজত্ব শুরু হবে প্রকৃতিতে। মীরা মনতা বজায় রেখে কিছু তুলে হাত বুলালো। সবই ভালো লাগছে তার। এতগুলো তো আর নিতে পারবে না, টাকা নেই। মাসের মধ্যাংশ চলছে, টিউশনির টাকাও পাবে না এখন। শেষে একটা তুল বাছাই করে টাকা মিটিয়ে দিয়ে ওশানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে তাকে উদ্দেশ্য করে বলল, আসুন, হয়ে গেছে কিনা? লম্বা কদম ফেলে পদযুগল সামনে বাড়ায় মীরা। ওশান তখন তার পাশে নেই। মীরা আনমনে হাঁটছে, তাই তার খেয়ালও নেই ওশান কথায় তার পাশে আছে কিনা নেই। রোড ধরে ফুটপাতে উঠতেই মীরা গিয়ে দাঁড়ালো পাশে। পিছনে তাকিয়ে দেখল ওশান দৌড়ে আসছে। মীরা ললাটে সূক্ষ্ম ভাঁজ ফেলে। আজ এ লোক এত দৌড়াদৌড়ি করছে কেন? ওশান মীরার পাশে দাঁড়িয়ে ধমকে সুরে বলে, কখন থেকে দাঁড়াতে বলছি, শুনিসনি কেন? মীরা অপ্রসন্ন কণ্ঠে বলল, খেয়াল করিনি, আমি তো ভাবছিলাম আপনি আমার সাথেই হাঁটছেন। ওশান কড়া দৃষ্টিপাত ফেল। মীরা তা দেখে অন্যদিকে তাকালো। এভাবে তাকানোর কি আছে অদ্ভুত? ওশান তার বাইকে গিয়ে বসলো। হাতে থাকা পলিথিনের ব্যাগটি সে ধরিয়ে দিল মীরার হাতে। মীরা বিস্ময়কর চাহনি দিল। হাতের ব্যাগটার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল। ব্যাগে কি আছে? ওশান মাথায় হেলমেট পরতে পরতে জবাব দেয়, খুলে দেখ। ব্যাগের মুখ উন্মুক্ত করে মীরা। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় বেশ কয়েক জোড়া কানের দুল। দুলগুলো দেখে চমকায় মীরা। এই দুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশি চওড়া ছিল, তাই আর নেওয়া হয়নি। শুধু হাত দিয়ে স্পর্শ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল সে। তার স্পর্শ করা সেই দুলগুলোই ব্যাগে ঠাঁই পেয়েছে অবিন্যস্ত রূপে, জায়গা দখল করে আছে। মাথা তুলে সে কণ্ঠে বিস্মিত ভাব টেনে বলে, এগুলো এনেছেন কেন, আর আমাকেই বা কেন দিলেন? ওশান ভীষণ বিরক্ত নিয়ে তাকালো বোধ হয়ে। মেয়েটা এত বেকুব কেন বুঝতে পারে না সে। সাধারণ এক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। নিজেকে ধাতস্থ করে সে বলল, দুলগুলো আমি কিনেছি, তোর জন্য নয়। দোকানের বিক্রেতা অনেক বুড়ো ছিল, আর এই দুলগুলোই অবশিষ্ট ছিল, তাই কিনে নিয়ে এসেছি, যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। এগুলো থাকলে তো আরও বেশিক্ষণ বসে থাকতে হবে, আর ঠান্ডাও পড়েছে অনেক, অসুস্থ হয়ে পড়তো। আর রইল এগুলো তোকে দেওয়ার বিষয়টা, দেখ মীরা, আমি মেয়ে নই, ছেলে। দুল দিয়ে কী করব? তাই তোকে দিয়েছি। ক্লিয়ার? জলদি পেছনে বস।
মীরা আহম্মকের ন্যায় তাকালো। দোকানি তো বুড়ো ছিল না, তরুণ এক যুবতী ছিল। মীরা তাকায় সেই স্টলের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে সেখানে এক বয়স্ক মহিলা বসা। মীরা শান্ত পায়ে এগুলো সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এদিকে ওশানের সাথে বাইকে বসা নিয়েও তার অস্বস্তি কাজ করছে তুমুল। মীরা উঠে বসতেই ওশান ভারী কণ্ঠে বলল, কাঁধে হাত দিয়ে বস, পড়ে যাবি তো নয়তো। দরকার নেই, আই উইল ম্যানেজ। ওশান অসন্তুষ্ট হয়ে স্বগুপ্তি করে, একবার যখন আচার খেয়ে পড়বে তখন শিক্ষা হবে এই বদমাইশটার। বাইক স্টার্ট দেওয়ার পূর্বে হঠাৎ কোথা থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি এসে ওশানের ললাটের মধ্যভাগ বরাবর বন্দুক তাক করে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ঈশান রেজওয়ান। পুলিশের পোশাক পরিহিত লোকটার ডান গাল বরাবর থাপ্পড় লাগায় ওশান। রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সে সামনে। কিছুক্ষণ বাদে রুষ্ট কণ্ঠে বলল, থাপ্পড় মেরে গাল লাল করে দিব বেয়াদব। বড় ভাইয়ের সাথে ফাজলামো? দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস তুই উজান। ওজান গালে হাত বুলায়, আশপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কেউ দেখে ফেলে সর্বনাশ। শেষে কাদো কাদো চাহনি ওশানের মুখশ্রী পানে তাক করে ওজান বলল, থাপ্পড় তো মেরেই দিলি ভাই, আর কি করবি? মানুষ দেখলে আমার রক্ষা ছিল না, শেষে কিনা একজন পুলিশ অফিসার থাপ্পড় খেলো পাবলিক প্লেসে। আল্লাহ তোর বিচার করুক। ওশান চোখ গরম করে তাকিয়ে ফের হাত তুলবে তৎক্ষণাৎ কয়েক কদম পিছে সরে যায় ওজান। মুখশ্রীতে তার ভীত স্পষ্ট। গাল থেকে হাত সরিয়ে ভয়ত কণ্ঠে বলল, আর কত মারবি ভাই? সরি তো, মজা করেছি একটু, আর জীবনেও এমন করব না, সত্যি বলছি। উজানের বলার ধরন দেখে খিলখিল করে হেসে উঠল মীরা। উষান তখন শান্ত হয়ে ফোনে দৃষ্টি ফেলেছে। মনোযোগ তার সম্পূর্ণ মুঠোফোনে। গুরুত্বপূর্ণ ইমেল এসেছে, তাই দেখছে সে। উজান তখন বাঘাড়া। ভাইয়ের পিছনে বসে থাকা মেয়েটাকে দেখে সে বাকরুদ্ধ। মস্তিষ্ক বারবার বলছে তাকে, এটা অসম্ভব, একদমই অসম্ভব নয়। মৃত মানুষ জীবিত হতে পারে কি করে? উজান পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এই লহমায় ভীতিগ্রস্ত হয়ে পড়ে। কাপা পায়ে সে মীরার নিকট এগিয়ে যায়। মীরাকে পরখ করে আমতা স্বরে বলে, আপনি ভাই? ইনি? মীরা নিশ্চুপ হয়ে যায়। উজানের কথা বলার ধরনটাকে উদ্বিগ্ন করে তুলছে। উজান এভাবে ভয় কেন পাচ্ছে, তাকে দেখে কাঁপছে কেন? মীরা চিন্তিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন ভাইয়া? এভাবে কাঁপাকাঁপি কেন করছেন? উষান মীরার কথা শুনে ফোন থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। উজানের দিকে তাকাতেই তার কপালে বলিরেখার উৎপত্তি হলো। বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোর? উজান ধাতস্থ করে নিজেকে। ভাইয়ের সামনে এভাবে উদ্ভট আচরণ করা যাবে না, ধরা পড়ে যাবে তাহলে। তার সকল প্রশ্ন উত্তর এখন ফারদিনি দিতে পারবেন। পকেট থেকে রুমাল বের করে ললাটে জমা নিজের ঘামের মৃদুকণা মুছে ফেলে উজান। অধর কোণে কৃত্রিম হাসি প্রলেপ টেনে বলে, কিছু না ভাইয়া। আচ্ছা, এই মেয়েটাকে? মীরা মাহাদি আঙ্কেলের মেয়ে। ও, আমি যাচ্ছি ভাইয়া, আমার কাজ আছে একটু। উজান এক প্রকার পালিয়ে নিজের জিপে উঠে বসে। তার হাত পা এখনো কাঁপছে। কি মুশকিল! এভাবে থানায় গেলেও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। তাই উজান ঠিক হলো আগে দাদুর কাছে কি পাই পাই করে সব প্রশ্নের উত্তর নেবে, তারপর থানায় যাওয়া যাবে। জিপ স্টার্ট দিয়ে ক্ষণে অদূরে চলে গেল উজান। উষান তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে সব কিছু পর্যবেক্ষণ করলো। উজানের আচরণ মোটো স্বাভাবিক ঠেকল না। তার নিকট নিশ্চয়ই কিছু হয়েছে। উষান বাইক স্টার্ট করতে মীরা ঝুঁকে পড়ে সামনের দিকটায়। নিজেকে চটপট সামলে নিয়ে ঠিক মতো বসতেই আবারও একই কাজ পুনরায় ঘটল। ভাঙ্গা এলোমেলো রাস্তা দিয়ে বাইক চালাতে পড়তে নিয়েও নিজেকে কোনোরকম টিকিয়ে রেখেছে মীরা নিজ স্থানে। উষান পুরো ঘটনা লুকিং মিরর দিয়ে দেখে তাচ্ছিলর হাসি দেয় আর বলে, মেয়েটা জেদি বটে, যা বলে তাই করবে। শায়েরের শেষ প্রহর। কিঞ্চিত বাদে মোহনীতে যা একটু রোশনি অবশিষ্ট আছে তাও আধারের মাঝে বিলীন হয়ে যাবে, নামবে ঘোর অন্ধকার। পূর্ণিমার দেখা নেই বেশ কয়েকদিন, তাই শায়েরের প্রহরের ইতি ঘটতে সব কিছু ধুধু আধারে ছেয়ে যায়। কুয়াশায় ঢাকা আশপাশ। চারপাশে দানব আকৃতির দালানগুলো কুয়াশার আবরণে ঢাকা পড়ায় তাদের দেখা মিলল না রাতে। রাস্তার এদিক ওদিক ঘুমিয়ে থাকা কুকুর বিড়ালের দল এখন আশ্রয় নিয়েছে মাঠের শেষ প্রান্তের জঙ্গলে। উষ্ণতা পাওয়ার তাগিদে
ভোরে শিশির পড়ার আগেই তারা ছুটে অন্যত্রে। সবেমাত্র গোসল করে বেরিয়েছে মীরা। এতে করে বেশ কয়েকবার বকা দিয়েছে রুহি। মীরা ভাবান্তরহীন রুহির কথায়। রুহি তা দর্শন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মেয়েটা এত সূচিবাহী ধরনের, সামান্য ধুলো লাগায় এই হাড় কাঁপানো শীতের ঠান্ডা পানির ছোঁয়া লাগিয়েছে, তাও আবার সেই কখন? সন্ধ্যায়। বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে চুল ঝাড়ছে মীরা। শ্যামরাঙ্গা গাল, নাক লালচে হয়ে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটা হাসি দিয়ে তার এই হাল। হাতের তোয়ালে রেলিংয়ে রেখে তড়িৎ বেগে রুমে ছুটে আসে মীরা। কম্বল টেনে হাতে বই নিয়ে বসতেই কোথা থেকে রুহি ছুটে আসে। তার মুখশ্রীতে উচ্ছ্বাসিত আভাস। মীরা ভ্রুকুটি কুচকে বলল, কি ব্যাপার, এত খুশি কেন তুই? আন্টি আঙ্কেল বিয়ে ঠিক করেছে নাকি? রুহি গম গম সুরে বলল, আরে মহিলা না, 5 তলার সেই হ্যান্ডসাম ছেলেটা আসছে। উফ, আমি তো দেখেই লজ্জায়িত। তোর আত্মীয় হয় না? আমার সাথে সেটিং করিয়ে দে না বোন, ট্রিট দিব তাইলে। মীরা তার কুচকানো ভুরু জোড়া আরও কুচকে নেয়। উষান এসেছে, তাও এই সময়ে? এই লোকটার তো আর আসার সময় হলো না। রুহির উষানকে নিয়ে দেখানো উচ্ছ্বাসিত ভাবটা মীরার কাছে বিরক্তির ন্যায় লাগলো। ওই লোকটার জন্য এতটা খুশি হওয়ার কি আছে? লজ্জাও বা পাওয়ার কি আছে? আশ্চর্য তো, কেন এসেছে? কি জানি, বললো তোকে ডেকে দিতে। যে দেখ কি বলে। মীরা বিরস গলায় বলল, আমি এই মুহূর্তে কোথাও যাচ্ছি না। তুই গিয়ে উষানকে বলবি আমি ঘুমিয়ে পড়েছি, এখন উঠবো না আমি ঘুম থেকে। চলে যেতে বল গিয়ে। রুহি তার নেত্র যুগল বড় বড় করেই বলল, কিন্তু তুই তো ঘুমাসনি, আমার সামনে বই নিয়ে বসে দিব্যি কথা বলছিস। মীরা ধমকে বলে। যা বলছি তাই কর রুহি, যা এখান থেকে। রুহি নিজ মুখচ্ছি পাংশুটে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজার নিকট অবধিকে একবার থেমেছিল সে কিছু বলার জন্য, কিন্তু মীরার কড়া দৃষ্টি উপেক্ষা করে তার কণ্ঠনালী দ্বারা কোনোরূপ শব্দগুচ্ছ উচ্চারণ করার সাহসে হয়নি। নীরবে চলে গিয়েছে। মীরা তপ্ত শ্বাস ফেল। দুজন মেয়ের ফ্ল্যাটে এভাবে হুটহাট আসার কোনো মানে আছে? বাবার জন্য কোনো কড়া কথাও শোনাতে পারে না উষানকে। বাবা তার অল্প কয়েকদিনই উষানের ভক্ত হয়ে গিয়েছে। যখনই ফোন দিবে তখনই কথার মাঝে সর্বপ্রথম উষানের কয়েকটা প্রশংসা করে নেয় মাহুদি। মীরা ক্ষুব্ধ হলেও কিছু বলে না মাহুদিকে। বইয়ের দিকে দৃষ্টি ফেলতেই ধপাধপ পা ফেলার শব্দ মীরার কর্ণকুহরের নিকট প্রতিফলিত হয়। মীরা ভাবে নিশ্চয়ই রুহি এসেছে দ্রুত পদে, কিন্তু তার ধারণা মিথ্যে করে শব্দহীন রুমে আগমন ঘটে ওশানের। রোশনাল দৃষ্টি নিক্ষেপ করল মীরার মুখশ্রীর প্রতি। মীরা ওশানকে বলল, আপনি এখানে কি করছেন? ধমকে ওঠে ওশান, চোখ কটমট করে তাকায়। মীরা সোফায় গিয়ে শটন হয়ে বসে পড়ল। পরনে ওনা টেনে টুনে ঠিক করে ওশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি চাই? কিছু বলতে চান? আমার পরীক্ষার সামনে পড়তে বসবো। ওশান চিপিয়ে বলল, তুই ঘুমোচ্ছিস? এই তোর ঘুম? চোখ খোলা রেখে আজ প্রথম কাউকে ঘুমাতে দেখলাম। তা এখনো কি ঘুমিয়ে আছিস? ঘুমের মধ্যে থেকে কথা বলছিস নাকি জাগ্রত এখন? মীরা আমতা আমতা করল, কানের পিঠে চুল গুজে গলা ছেড়ে বলল, ঘুমাচ্ছিলামই আমি, আপনি আসার আগে এখন উঠে গেছি। ওশান চোয়াল শক্ত করে তাকায় কিছু কঠিন কথা বলার জন্য। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে চুপ হয়ে যায় একদম। লম্বা শ্বাস টেনে মাথার চুল টেনে এদিক সেদিক তাকায়। মীরা সর্বদা তাকে উটকো আচরণ করে রাগিয়ে দেয়। মেয়েটা বেয়াদব বেশ। মীরা শুকনো ঢোক গিলে, গলা শুকিয়ে কাটতার। ওশানের আচরণ স্বাভাবিক নয়। নিশ্চিত রেগে আছে। এই মানব রেগে গেলে ভীষণ বড় সর্বনাশ। তাকে তুলে আছে দিতেও দুবার ভাববে না। মীরা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি কি কিছু বলতে এসেছেন উষান? ওশান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, মায়ান এসেছে গুলশানে আম্মুর সাথে। তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। মায়ান দেখতে যাচ্ছে তোকে। রেডি হ জলদি, নাহলে তোকে রেখেই চলে যাব আমি। গট ইট? রুষ্ট চিত্রে তাকায় মীরা। উচ্ছ্বাসিত নিভৃত তার ছোট ভাইকে দেখতে পাবে আজ সামনাসামনি ভাবতেই পুলকিত সে। মীরা কিয়ত শান্ত হয়, সমীকরণ মেলানোর চেষ্টা করে। মায়ান ঢাকায় কেন? তাও উষার সাথে হঠাৎ ঢাকায় আসলো যে? ঠিক আছে ও? ওশান অন্যমনস্ক হয়। দ্বিধা হচ্ছে সত্যটা বলতে। 2 সেকেন্ড ভেবে নিয়ে চট করে সিদ্ধান্ত নেয় আপাতত চুপ থাকা শ্রেয়। গলা ছেড়ে ওশান বলল, ঠিক আছে, ও কি হবে? তোকে দেখার জন্য পাগলামো করছিল, তাই আম্মু নিয়ে এসেছে। আমি বাইরে ওয়েট করছি, তুই দ্রুত আয়।
বেশ ধীর গতিতে বাইক চালাচ্ছে ওশান। আধা ঘন্টা হলো তার এখনও গুলশানের আশেপাশেও যেতে পারেনি। মীরা বিরক্ত, বড্ড বেশি বিরক্ত। কয়েকবার সে ওশানকে বলে ফেলেছে। কেন সে এত ধীর গতিতে বাইক চালাচ্ছে? জবাবে ওশান তাকে ধমকে বলল। অ্যাক্সিডেন্ট হবে জোরে চালালে। মীরা ধমক খেয়ে পুনরায় একটু শব্দ করেনি। অযথা কারণে বকে খেতে কার ইচ্ছে করে? স্নিগ্ধ অনিল বইছে। মীরার চুলগুলো এসে বারংবার বাড়ি খাচ্ছে ওশানের চোখে মুখে। এবার সে হেলমেট পরেনি, নিজের হেলমেট মীরাকে দিয়েছে। হেলমেটের বাহিরে পড়ে থাকা চুলগুলো অনিলের দাপটে এসে স্পর্শ করছে ওশানের মুখোশি। কি অদ্ভুত! এতে ওশান বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বকা অথবা ধমকে দিচ্ছে না সে মীরাকে, বরঞ্চ সে নিশ্চুপ মন ইচ্ছে করেই ধীরে চালাচ্ছে বাইক। ওশান লুকিয়ে মীরার বিরক্তিমাখা চেহারার চাহনি ফেলে বলল। আমার মন বারবার বলছে তুমি সে নও, কিন্তু দাদুর কথায় ধাঁধায় পড়ে তোমাকে তার থেকে আলাদাও করতে পারছি না। এ কেমন সমস্যা বলো তো? পরিশেষে 1 ঘন্টার রাস্তা ওশান প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে পৌঁছায় সেই কাঙ্ক্ষিত স্থানে। মীরা নেমে হাঁটা ধরে সামনে। ওশান বাধা দেয়নি। যাচ্ছে যাক, অনেকক্ষণ এমনিতে আটকে রেখেছে। এবার বাধা দিতে গেলে দেখা যাবে এই রাস্তার মাঝেই তাকে থাপ্পড় মেরে বসবে। পাবলিক প্লেসে থাপ্পড় খেলে মান সম্মানে 12টা বাজবে নিশ্চিত। মীরা দ্রুত হাঁটতে দেখে ওশান পেছন হতে চেঁচিয়ে বলল। আস্তে যা মীরা, পড়ে যাবি নয়তো। ওশানের কথা মীরা শ্রবণ করলো বলে মনে হলো না। সে নিজস্ব গতিতে পা ফেলে হাঁটছে। নিঃশব্দ শ্বাস ফেলে কাজে মনোযোগী হয় ওশান। ফ্ল্যাটের সামনে এসে ফ্ল্যাট তালাবদ্ধ দেখে ভ্রু কুঁচকে নিল। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে সে পেছনে তাকায়। ওশান হেলতে দুলতে আস্তে আস্তে হেঁটে আসছে। মীরা ধৈর্যহীন হয়ে পড়ে ওশানের নিকট দৌড়ে গিয়ে বলল। ফ্ল্যাটে তালা দেয়া যে, বাসার সবাই কোথায়? ওশান ভাবলেশীন গলায় জবাব দেয়। হসপিটালে হয়তো। হসপিটালে কেন? পরবর্তীতে ওশান যেই শব্দগুচ্ছগুলো নিজ অধৈর্যরা দ্বারা উচ্চারিত করলো, সেই শব্দফালিগুলো বিষাক্ত তীরের মতন মীরার হৃৎপিণ্ড স্পর্শ করলো। মীরার ওষ্ঠাধারের মাঝে ব্যবধান সৃষ্টি করে শ্বাস টানে। সব কিছু এলোমেলো লাগছে তার। হাঁসফাঁস করার এক পর্যায়ে সে সামনে থাকা ওশানের বক্ষস্থলে আসছে পড়ল। হতভম্ব ওশান মীরাকে আঁকড়ে ধরে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল। মীরা, হাই মীরা, ওপেন ইউর আইস। মীরা। ঘড়ির কাঁটার অবস্থানরত তখন রাত 10টা। নিঃশব্দ নির্জনতা বিরাজমান আশপাশে। কোলাহলের ছিটে ফোটা অবধি নেই। ফিনাইলের কটু গন্ধ নাক দ্বারা অন্তরালে প্রবেশ করে নিভৃত বিষিয়ে তুলছে ওশানের। পাশে থাকা বদ্ধ কেবিনগুলো থেকে ভেসে আসছে আর্তনাদ ভরা চিৎকার। অদূরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে কয়েকদল তরুণ তরুণী। স্তব্ধ হসপিটাল করিডর ধীরে ধীরে কোলাহলে পূর্ণতা পেতে নিতেই ওয়ার্ড বয় এসে পরিবেশ সামাল দিয়ে স্বাভাবিক করে তুলল তৎক্ষণাৎ। ওশান লম্বা লম্বা শ্বাস টানে। হাসপাতালের পরিবেশ তার অন্তর্কণ কাঁপিয়ে তুলছে ক্রমশ। হৃৎপিণ্ডে অস্বাভাবিক স্পন্দন শুরু হয়েছে মাত্রই। অস্থির অস্থির লাগছে কেমন ভেতরটা। তবু সে নিজ স্থানে অনড়। এক দৃষ্টিতে তাকিয়ে সে তার সামনে বসে থাকা রমণীর প্রতি। মীরার বিধ্বস্ত রূপটাকে ক্রমশ উলটপালট করে তুলছে। কেন হচ্ছে এমন কারণটা সম্পর্কে তার অন্তর্কণ ভাবনা শূন্য। মীরা উষার কাঁধে মাথায় হেলিয়ে দিয়ে নিষ্প্রভ চাউনি ফেলে রেখেছে বিলাসবহুল হাসপাতালের মেঝেতে। লহমায় উষা তার অদূরে স্পর্শ এঁকে দিচ্ছে মীরার ঘন কেশে। মীরা অনুভূতি শূন্য, সব কিছু নিষ্প্রাণ লাগছে তার। উষা নেপা ধৈর্যহারা হয়ে গলা ছেড়ে বলল। এখানে কেউ মারা যায়নি যে এমন অনুভূতিহীন মূর্তির মতো বসে থাকতে হবে। মীরা তার চিবুক হতে থুতনি তুলে সম্মুখে নিষ্প্রাণ দৃষ্টি ফেল। তৎক্ষণাৎ তার নজর এলো ওশানের নিনিমেষ চাহনি। ঘন নেত্র পল্লবের অস্থিরতা, অচঞ্চল নেত্রজোড়া পুরোপুরি শান্ত নম্র। দুজোড়া নেত্রের শান্ত স্থিরতা হতে হুঁশে আনলো উষা। শক্ত কণ্ঠে বলল। এটা কেমন কথা উষান? মীরার ভাই অসুস্থ, ওর মন খারাপ থাকবেই। তোমার মতো তো আর হার্টলেস না ও, যে ভাই বোনের জন্য দরদ থাকবে না। উষার নিজের রূপে ফিরল চটপট। সে আগের মতো চেহারায় ফুটিয়ে নিল ছন্নছাড়া ঝাঁজ মেশানো চাহনি, কড়া তাচ্ছিলতা। অধর কোণে তাচ্ছিলের হাসি টেনে উঠে দাঁড়ায় সে। এমন ভাব যেন উষার কথা কানেই যায়নি তার। মীরা একটু ভরকে যায়। এই মা ছেলের সম্পর্কটা তাদের কাছে ভীষণ অদ্ভুত এবং রহস্যজনক ঠেকে। উষান
উষার সাথে যেই স্বভাবগত ব্যবহার করে তার পিছনে যে আরেক রুষ্টপূর্ণ ব্যবহার আছে তা জানে মীরা। এর পিছনে কারণটা মীরা জানে নেই। উষা ছেলেকে নিয়ে যে দরদ পেশ করেন সেই মায়া মমতা যে কৃত্রিম তা মীরা ঢের বুঝতে পেরেছে। এবার চট্টগ্রাম গিয়ে উষান উঠে দাঁড়িয়ে জনমানবহীন এক স্থানে এসে দাঁড়ায়। তপ্ত শ্বাস ফেলে অন্তরিক্ষে তাকাতে নিলে তার চোখে পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা মাহুদিকে। মনমারা হয়ে বেঞ্চিতে বসে আছেন তিনি। উষান শান্ত পায়ে সেদিকে এগোলো। মাহুদির পাশে বসে কাঁধে হাত দিয়ে আশ্বাস ভরা কণ্ঠে বলে উঠল,